আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের আর্টিকেলের টাইটেল হচ্ছে ইভ্যালুয়েটিং ইউজার স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর ফ্যাকাল্টি, স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অফ বাংলাদেশি ইউনিভার্সিটিজ। এই টাইটেলটা দেখে আমরা যা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে এখানে একটি ইভ্যালুয়েট করা হবে। ইভ্যালুয়েটিং তার মানে হচ্ছে একটি মূল্যায়ন করা হবে ইউজার স্যাটিসফ্যাকশন। ইউজার স্যাটিসফ্যাকশন একটি ভেরিয়েবল, পারসিভড এফিসিয়েন্সি একটি ভেরিয়েবল, অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ ইউনিভার্সিটি ওয়েবসাইট এটাও একটা এঙ্গেজমেন্ট, মানে এটাও একটি ভেরিয়েবল। তাহলে এখানে আমরা তিনটি ভেরিয়েবল দেখতে পাচ্ছি: ইউজার স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ ইউনিভার্সিটি ওয়েবসাইট। এবং এটি একটি কম্প্যারিজনও, ফ্যাকাল্টি, স্টাফ অ্যান্ড স্টুডেন্টস, তিনটি শ্রেণী, তিনটি গ্রুপের হচ্ছে তার তিনটি গ্রুপের মধ্যে ইউজার স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি, এঙ্গেজমেন্ট, এই তিনটি বিষয় দেখা হবে তিনটি গ্রুপের মধ্যে, তাও আবার বাংলাদেশ ইউনিভার্সিটিতে। এই পুরো বিষয়টাই হচ্ছে ইভ্যালুয়েট করা হবে। তো আমরা প্রথমত টাইটেলটা বুঝে নিলাম। এরপরে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট দেখি তাহলে অ্যাবস্ট্রাক্ট দেখে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে তিনটি ভেরিয়েবল এবং তিনটি দেখতে পাচ্ছি, আমরা তিনটি ভেরিয়েবল এবং তিনটি গ্রুপ দেখতে পাচ্ছি। এখন সেই বাংলাদেশ ইউনিভার্সিটি গুলো কোত্থেকে সিলেক্ট করা হয়েছে এজন্য আমাদেরকে এই অ্যাবস্ট্রাক্ট করতে হবে। দিস স্টাডি ফোকাসেস অন দি রিলেশনশিপ বিটুইন ইউজার স্যাটিসফ্যাকশন, এফিসিয়েন্সি এন্ড এঙ্গেজমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ ইউজিং এ কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। এটাও জানতে পারলাম যে এটি কোয়ান্টিটেটিভ আর্টিকেল। ডাটা ওয়ার কালেক্টেড ফ্রম 220 জন ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করা হয়েছে। 3 এজ গ্রুপস, অর্থাৎ তিনটি এজ গ্রুপের কাছ থেকে নেওয়া হয়েছে। প্রথমে তো আমরা বলেছি যে তিন শ্রেণী, ফ্যাকাল্টি, স্টাফ এন্ড স্টুডেন্ট, সেটা তো আছেই। এর উপরে হচ্ছে এই তিনটি শ্রেণীর পাশাপাশি হচ্ছে আরো তিনটি এজ গ্রুপ, সেটা আমরা দেখতে পেলাম। এবং দেখতে পেলাম যে অ্যানোভা, মাল্টিপল রিগ্রেশন এন্ড অ্যানোভা, এই দুটি হচ্ছে মেথড অফ ডাটা অ্যানালাইসিস বা ডাটা অ্যানালাইসিস টেকনিক। রিগ্রেশন করার মাধ্যমে এবং অ্যানোভা করার মাধ্যমে আমরা ডাটা অ্যানালাইসিস করা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। অ্যানালাইসিস করে কি পেলাম সেটি হচ্ছে নোটেবল ডিফারেন্সেস ইন স্যাটিসফ্যাকশন, এফিসিয়েন্সি এন্ড এঙ্গেজমেন্ট অ্যাক্রস 3 এজ গ্রুপস। তিনটি এজ গ্রুপের মধ্যে একটি দেখার মতো একটি ডিফারেন্স বা উল্লেখযোগ্য একটি ডিফারেন্স পাওয়া গিয়েছে। Older users reported higher level of satisfaction, engagement compared to younger users. These findings highlight the importance of user-centered website design that creates a diverse user needs, prioritizing, etc. Fine. অ্যাবস্ট্রাক্ট মোটামুটি পড়ার পর আমরা এখন ইন্ট্রোডাকশনটা দেখব। ইন্ট্রোডাকশনের মধ্যে সাধারণত টপিক উল্লেখ করা থাকে। ইন্ট্রোডাকশনের মধ্যে কি উল্লেখ করা থাকে সেটি হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে আর্টিকেল লেখা হয়েছে সেই বিষয়টাকে এক্সপ্লেইন করা হয়। যেমন ডিজিটাল এরা, ইউনিভার্সিটি ওয়েবসাইট কেমন হওয়া উচিত, কি হইলে ভালো হয়, সেই বিষয়গুলো ইন্ট্রোডাকশনে লেখা থাকে এবং এটা লেখা আছে। এটা নন টেকনিক্যাল একটি ব্যাপার। লিটারেচার রিভিউতে হচ্ছে, লিটারেচার রিভিউতে কি থাকে, লিটারেচার রিভিউতে থাকে যে সিস্টেম কোয়ালিটি, মানে আমাদের এই আর্টিকেলের টাইটেলের সাপেক্ষে আমরা আমাদের যে তিনটি বিষয় রয়েছে, আমি আবার একটু মনে করি, স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি, এঙ্গেজমেন্ট, এই বিষয়ে কি কি লেখা আছে এক্সিস্টিং লিটারেচারে, অর্থাৎ যে বিদ্যমান যে পাবলিকেশনস গুলো আছে সেখানে কি বলা আছে ওইটার একটি সামারি লিটারেচার রিভিউতে আমরা পেয়ে থাকি। এখন এই যে মডেলের কথা বলা হচ্ছে, এটা কি মডেল? এটা হচ্ছে আমরা যে ডিসকাস করছি, কথা বলছি, আমাদের একটা ফ্রেম থাকতে হবে, চিন্তার ফ্রেম থাকতে হবে, হ্যাঁ, যে আমরা কেন এটি করতেছি, কেন এই ইউজার এঙ্গেজমেন্ট, স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করব। এর কারণ হচ্ছে যে ইনফরমেশন কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, এগুলো অ্যাকচুয়ালি ব্যবহারকে ইনফ্লুয়েন্স করে, স্যাটিসফ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ কে কত ব্যবহার করবে এবং কে কত স্যাটিসফাইড হবে এবং কার কিরকম বেনিফিট পাবে, এটার উপর এটা নির্ভর করছে হলো সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, এগুলোর উপরে। আমরা যেহেতু অনুমান করেছি যে বা আমাদের প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমরা যেহেতু বলেছি যে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো সম্ভবত খুব বেশি ভালো না, বিধায় অনেক কাজে ধীর গতি, তারপরে হচ্ছে অনেকেই ঠিক মতো সময় মতো ওয়েবসাইটে এঙ্গেজ থাকে না, তারপরে হচ্ছে অনেকে
আমরা জানি যে অনেক সময় অনেক স্টুডেন্ট সময় মতো কাজ করতে পারে না, পরে জরিমানা দিয়ে কাজ করে, জানতে পারে না। আবার হচ্ছে ইউনিভার্সিটির অনেক কাজে পেপার ব্যবহার হয়। এই ঘটনাগুলো কেন ঘটতেছে? এটা এই জন্য ঘটতেছে যে সার্ভিস কোয়ালিটি বা সিস্টেম কোয়ালিটিতে কোনো সমস্যা থাকতে পারে। এই জন্য আমরা এই ফ্রেমের আলোকে, এখন এই ফ্রেম কি আমরা বানিয়েছি না, এই ফ্রেমটা হচ্ছে অন্য আরেকটি রিসার্চ থেকে আমরা নিয়েছি। তাহলে এই ফ্রেমের যদি উৎপত্তি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এই যে ডিলন এন্ড ম্যাকলিন 2003 এনারা এই ফ্রেমটি তৈরি করেছেন এবং তারা বলেছেন যে এই পারসিভড বেনিফিট এবং স্যাটিসফ্যাকশন, তারপরে হচ্ছে ইউজ, এগুলো অ্যাকচুয়ালি ইনফরমেশন কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি এগুলোর উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে আমাদের মডেল বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এরপরে আমরা ইউজার স্যাটিসফ্যাকশনকে আরো ডিটেইলস এ ডিফাইন করেছি যে ইউজার স্যাটিসফ্যাকশনটা কি এবং ইউজার স্যাটিসফ্যাকশনের মধ্যে কি কি বিষয় আছে। ইনফরমেশন কোয়ালিটি, তারপরে হচ্ছে এই নেট বেনিফিটস, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ভেরিয়েবল, সেই ভেরিয়েবল গুলোকে আমরা এক্সপ্লেন করেছি এবং ভেরিয়েবল গুলোর উপরে বিদ্যমান লিটারেচার, সকল লিটারেচার আমরা কালেক্ট করেছি। পারসিভড ওয়েবসাইট এফেক্টিভনেস, এগুলো সব আমরা কালেক্ট করেছি। করতে করতে লিটারেচার রিভিউ যেখানে শেষ হবে, সেখানে হচ্ছে যে অবজেক্টিভ শুরু হবে। হ্যাঁ, রিসার্চ অবজেক্টিভ আমরা শুরু করব এখন এখান থেকে। রিসার্চ অবজেক্টিভ শুরু করার আগে আমরা লিটারেচার রিভিউ করেছি কিসের উপরে? আমাদের, আমি যদি আবার একটু উপরে যাই, আমাদের টাইটেলের দিকে আপনারা দেখবেন যে ইউজার স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি, এঙ্গেজমেন্ট অফ ইউনিভার্সিটি ওয়েবসাইট, এইটার উপরে আমরা লিটারেচার রিভিউ করেছি। এখন লিটারেচার রিভিউ এর পরে আমরা রিসার্চ অবজেক্টিভে চললাম। হ্যাঁ, রিসার্চ অবজেক্টিভ কি? রিসার্চ অবজেক্টিভ হচ্ছে যে আমরা কি করব এবং কি করব না সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। What is the role of website user satisfaction? What is the role of website user satisfaction and perceived efficiency on user engagement? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার ওয়েবসাইট ইউজার স্যাটিসফ্যাকশন হচ্ছে আইভি, তথা আইভি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হচ্ছে দুটি, ওয়েবসাইট ইউজার স্যাটিসফ্যাকশন এবং পারসিভড এফিসিয়েন্সি। আচ্ছা, আর ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিভি, ইউজার এঙ্গেজমেন্ট। তাহলে সহজভাবে বলতে হয় যে ওয়েবসাইট ইউজার যখন স্যাটিসফাইড হবে এবং যখন সে বুঝতে পারবে যে আমার এই হচ্ছে এফিসিয়েন্সি বা এই হচ্ছে কার্যকারিতা ওয়েবসাইটের, তখন তারা ভালোভাবে এঙ্গেজ হবে। যদি তারা বুঝতে না পারে, টের না পায়, তাহলে তারা এঙ্গেজ হবে না। ফাইন। What is the difference among various age groups of website users in satisfaction? আচ্ছা, আরেকটা হচ্ছে what is the difference? ডিফারেন্সটা কি? প্রথম হচ্ছে রোল কি, আর দ্বিতীয়টা হচ্ছে ডিফারেন্স কি। আমরা জানি যখন রোল নিয়ে চিন্তা করি তখন হচ্ছে রিগ্রেশন হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন থাকে তখন হচ্ছে রিগ্রেশন হয়। এবং রিগ্রেশন বোঝার জন্য আপনাদেরকে জুলি পালান্টের বইয়ের 123 পৃষ্ঠা আপনাদেরকে একটু দেখতে হবে। আমি সময় পেলে আপনাদেরকে ওপেন করে দেখাবো যে এই ভেরিয়েবলের ধরন কি হয় এবং এসপিএসএস ওপেন করে আপনাদেরকে ডাটা ফাইল শেয়ার করব। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যামং ভেরিয়াস এজ গ্রুপস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স যখন বললাম, ভেরিয়াস এজ গ্রুপস যখন বললাম, ওয়েবসাইট ইউজার্স ইন স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি এন্ড এঙ্গেজমেন্ট। তাহলে এজ গ্রুপ কয়টি? আমরা জানি যে এজ গ্রুপ আমাদের এখানে 3টি এজ গ্রুপ ছিল। যদি আমরা অ্যাবস্ট্রাক্টে যাই তাহলে আমরা দেখব যে আমাদের এজ গ্রুপ ছিল 3টি। তাহলে ভেরিয়াস 3 এজ গ্রুপ, ভেরিয়াস যতই আমরা বলি ভেরিয়াস, বাট এখানে অ্যাকচুয়ালি এজ গ্রুপ ছিল 3টি। আমাদের এজ গ্রুপ ছিল 3টি। তাহলে 3টি এজ গ্রুপ যখন হবে তখন আমাদের কি করতে হবে? তখন করতে হবে অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভা। যখন এজ গ্রুপ 3 বা 3 এর বেশি হবে তখন আমরা সেটাকে অ্যানোভা দিয়ে কাজ করব। তাহলে রিসার্চ অবজেক্টিভ আমাদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন আমরা একই সাথে অ্যানালাইসিস কল্পনা করতে পারি এবং অ্যানালাইসিস ফিক্স করতে পারি। এরপরে আমরা মেথডোলজিতে আসলাম। রিসার্চ ডিজাইন। This study employs a comparative research design to investigate differences in website user satisfaction, perceived efficiency. আচ্ছা, তাহলে মেথডোলজিতে আমরা জানি যে এটি একটি আমাদের রিসার্চ ডিজাইন থাকতে হয় প্রথমে।
কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, যেটি আমরা এখানে ডিক্লেয়ার করলাম। স্যাম্পল, আমরা বললাম যে এই ইউনিভার্সিটি থেকে আমরা স্যাম্পল কালেক্ট করব, সেটা সহজ। ডাটা অ্যানালাইসিস টেকনিক, অ্যানালাইসিস টেকনিকের মধ্যে আমরা দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেইন করলাম, ঠিক এক্স্যাক্টলি সেটা এক্সপ্লেইন করা আছে, এটা পড়তে হবে। রিগ্রেশন কি, কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ এই টেবিলটি বোঝার জন্য আমাদেরকে মাল্টিপল রিগ্রেশন পড়তে হবে এবং অ্যানোভা পড়তে হবে। অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভা, অ্যানোভার মধ্যে আবার প্রকারভেদ আছে, এই জন্য এটাকে ওয়ান ওয়ে অ্যানোভা হিসাবে আমরা চিহ্নিত করেছি। মেজার, মেজার মানে হচ্ছে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারটি কিভাবে, কোত্থেকে আসলো, কোশ্চেনিয়ারের ধরন কি ছিল, কতটি আইটেম ছিল, কিভাবে মেজার করা হয়েছে, সেই বিষয়টা এখানে এক্সপ্লেন করা হয়েছে। প্রথমে সিস্টেম কোয়ালিটি, ইনফরমেশন কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, এটার সাথে মডেলের সম্পর্ক আছে। হ্যাঁ, এই মেজারের সাথে মডেলের একটা সম্পর্ক থাকে, তো এই মডেলের সাথে সম্পর্ক রেখে আমরা মেজারটি তৈরি করেছি। ইউসেজ এন্ড ইউজার স্যাটিসফ্যাকশন, নেট বেনিফিটস। এরপরে হচ্ছে রেজাল্টস। রেজাল্টস, ডেমোগ্রাফিক রেজাল্টস যখন শুরু হয়, অর্থাৎ মেথড শেষেই আমরা রেজাল্টস দিকে যাই, মেথডের পরেই হচ্ছে রেজাল্টস। রেজাল্টস এর মধ্যে একটা কথা এক্সপ্লেন করি, যেটি হচ্ছে যে এই আমরা মেথড সেকশনের মধ্যে কি কি জিনিস পেলাম। মেথডোলজির মধ্যে রিসার্চ ডিজাইন পেলাম, স্যাম্পল দেখলাম, ডাটা অ্যানালাইসিস টেকনিক দেখলাম, এবং দেখলাম হচ্ছে মেজার। তার মানে এখানে মোটা দাগে 4টি অংশ রয়েছে এখানে। মেথডোলজির পরে রেজাল্টস শুরু হয়ে যায়, অর্থাৎ চতুর্থ অংশ, আর্টিকেলের চতুর্থ অংশ। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দেখলাম, লিটারেচার রিভিউ দেখলাম এবং মেথডোলজি দেখলাম, এরপর হচ্ছে রেজাল্টস। রেজাল্টস হচ্ছে চতুর্থ অংশ। চতুর্থ অংশের মধ্যে অ্যানালাইসিসটা করা হয়েছে, এই হচ্ছে এসপিএসএস ফাইল। এসপিএসএস ফাইলের মধ্যে আমরা ভেরিয়েবল ভিউ দেখতে পাচ্ছি, ডাটা ভিউ দেখতে পাচ্ছি। ভেরিয়েবল ভিউতে আমরা এখানে দুটি জিনিস আছে। ভেরিয়েবল ভিউতে আমরা দেখতে পাচ্ছি যেখানে কি কি ভেরিয়েবল ছিল, কি কি ভেরিয়েবল ছিল। যদি আপনি লেভেলের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি। এই ডাটা ফাইলের সঙ্গে আপনি পাবেন ইয়ের সম্পর্ক পাবেন, ডাটা ফাইলের সঙ্গে, ডাটা ফাইলের সাথে আপনি এই কোশ্চেনিয়ারের সম্পর্ক পাবেন। কোশ্চেনিয়ার যেভাবে তৈরি করা হয়েছে ডাটা ফাইলও সেভাবেই আছে, যেভাবে ডাটা কালেক্ট করা হয়েছে ঠিক সেভাবেই আপনি পাবেন। ওভারঅল পারসিভড, আচ্ছা ঠিক আছে। বাম পাশের কলামে হচ্ছে সংক্ষেপে লেখা আছে, বাম পাশের কলামে সংক্ষেপে লেখা আছে, আর ডান পাশের কলামে হচ্ছে লেবেল দেয়া আছে, সংক্ষিপ্ত নাম এবং হচ্ছে ডিটেলস নাম। এটা যদি আমরা ডাটা ভিউতে যাই, ডাটা ভিউতে গেলে দেখবো যে যদি আমরা এখানে কার্সরটা ধরি, যদি আমরা এখানে কার্সর ধরি কিছুক্ষণ, তাহলে আমরা দেখবো সিস্টেম কোয়ালিটি ভেসে উঠছে। এবং নেম, প্রথমে হচ্ছে নেম, নেম মানে হচ্ছে ভেরিয়েবলের নেম, আর এটা হচ্ছে লেবেল। নেমের মধ্যে খুব সংক্ষেপে থাকতে হয়, কারণ আমরা যখন অ্যানালাইসিস করি তখন নেম গুলো খুব ইয়েতে থাকে। আচ্ছা, আমি যে শুরুতে বলেছিলাম যে মাল্টিপল রিগ্রেশন এবং অ্যানোভা, সেটা কিভাবে করতে হয়। মাল্টিপল রিগ্রেশনের মধ্যে যদি আমরা এখানে ক্লিক করি, অ্যানালাইজ বাটনে যদি আমরা ক্লিক করি, অ্যানালাইজ আইকনে ক্লিক করলে আমরা নিচে দেখি রিগ্রেশন। রিগ্রেশন, রিগ্রেশনে আসলে তারপর হচ্ছে লিনিয়ার, লিনিয়ারে ক্লিক করলে আমরা তখন সেগুলো দেখব। প্রথমে আমাকে ডাটা ফাইলটি স্টাডি করতে হবে যে কোন ভেরিয়েবলের, আপনারা জানেন যে আমাদের ইয়ে ছিল, আমাকে এখন বের করতে হবে যে এই পুরো এসপিএসএস এর মধ্যে এই মানটি কোথায় দেয়া আছে। হ্যাঁ, আমরা যদি একটু অবজেক্টিভে যাই, আমাদের অবজেক্টিভ এটা দেখার জন্য ভিউ, নেভিগেশন পেন, যদি আমরা আমাদেরকে এসপিএসএস থেকে বের করতে হবে যে ওয়েবসাইট ইউজার স্যাটিসফ্যাকশন আর একটা হচ্ছে পারসিভড এফিসিয়েন্সি, এই দুটি কোন কোন এই মান কোথায় পাওয়া যাবে, এই ফাইলের কোন ভেরিয়েবলটি হচ্ছে এটার মান অ্যাকচুয়ালি ক্যারি করতেছে, সেটা আমাদেরকে বের করতে হবে। এই পরের অংশে আমরা দেখাচ্ছি আপনাদেরকে।
প্রথম পর্বতে আমরা ডিসকাস করলাম যে পুরো আর্টিকেলের মধ্যে রেজাল্ট পর্যন্ত কি কি আছে, এবং রেজাল্ট অ্যানালাইসিস করার জন্য আমাকে ভেরিয়েবল চিহ্নিত করতে হবে যে ভেরিয়েবলের মানটি কোথায় আছে। এখন আমাদেরকে একটু কোয়েশ্চেনিয়ার দেখতে হবে এই মুহূর্তে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনিয়ার, ইভ্যালুয়েটিং ইউজার স্যাটিসফ্যাকশন, পারসিভড এফিসিয়েন্সি এন্ড এঙ্গেজমেন্ট। এই কোয়েশ্চেনিয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ইউর রোল, রোল জানতে চাওয়া হয়েছে, এজ জানতে চাওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সি অফ ইউজ জানতে চাওয়া হয়েছে, কতবার ব্যবহার করা হয়। কোয়েশ্চেনিয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে, অথবা আপনারা দেখবেন অ্যাপেন্ডিক্সের মধ্যে কোয়েশ্চেনিয়ার দেয়া আছে। যদি স্ট্রেইট আপনারা অ্যাপেন্ডিক্সে যান আর্টিকেলের মধ্যে, তাহলে দেখবেন কোয়েশ্চেনিয়ার দেয়া আছে। পাঠক যেন খুব দ্রুত কোয়েশ্চেনিয়ার পেতে পারে এবং আর্টিকেল পড়তে গিয়ে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য কোয়েশ্চেনিয়ারটি দেয়া আছে। হ্যাঁ, কোয়েশ্চেনিয়ারটি সেজন্য দেয়া থাকে অ্যাপেন্ডিক্সের মধ্যে। তো অ্যাকচুয়ালি দেখুন যে ইউজার স্যাটিসফ্যাকশন আমরা কিভাবে করেছি। এই ইউজার স্যাটিসফ্যাকশনের মধ্যে এখানে 6টি আইটেম আছে। তাহলে 6টি আইটেম 1 থেকে 5 পর্যন্ত যে রেটিংটা হয়েছে ওটাকে আমাকে সাম করতে হবে। হ্যাঁ, আমাকে এখন কি করতে হবে, ওটার সাম বের করতে হবে। সাম বের করতে হবে, অথবা এটাকে আপনি বলতে পারেন অ্যাভারেজ বলতে পারেন, অথবা বলতে পারেন মিন স্কোর বলতে পারেন। মিন স্কোর বের করতে হবে আমাকে। মিন স্কোর বের করলে আমরা যদি এখান থেকে মিন স্কোরটা বের করতে পারি তাহলে ভালো হয়, মানে তাহলে আমরা অ্যানালিসিসটা করতে পারবো। কারণ আমরা বলেছি যে ইউজার স্যাটিসফ্যাকশন, হ্যাঁ লক্ষ্য করবেন আমরা বলেছি যে ইউজার স্যাটিসফ্যাকশন এন্ড ইউজার স্যাটিসফ্যাকশন প্লাস 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 কোথায়, ইউজার স্যাটিসফ্যাকশন প্লাস প্লাস পেয়েছি। আমরা বলেছি যে ইউজার স্যাটিসফ্যাকশন প্লাস পারসিভড বেনিফিট ইনফ্লুয়েন্স এঙ্গেজমেন্টকে ইনফ্লুয়েন্স করে। তাহলে ইউজার স্যাটিসফ্যাকশন এবং পারসিভড বেনিফিট হচ্ছে আইভি, আর এঙ্গেজমেন্ট হচ্ছে ডিভি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই দুটো কোথায়, দেখুন এই ইউজার স্যাটিসফ্যাকশন, এখন আমাকে তিনটা জিনিস বের করতে হবে। হ্যাঁ, তাহলে ইউজার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে এইখানে। এই যে ইউজার স্যাটিসফ্যাকশনের আন্ডারে আপনি এবার পাবেন, আমরা পাচ্ছি সিস্টেম কোয়ালিটি 1, ইনফরমেশন কোয়ালিটি 2, সার্ভিস কোয়ালিটি 3, ইউসেজ 4, ইউজার স্যাটিসফ্যাকশন 5, নেট বেনিফিট 6। আচ্ছা, পারসিভড এফিসিয়েন্সি, তাহলে এখানে হচ্ছে সাম অফ, মানে সাম অফ মেনি সাম, সাম অফ সাম মানে হচ্ছে এই প্রত্যেকটির যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজ গুলো করার পরে এই সবগুলোর অ্যাভারেজ আবার ইউজার স্যাটিসফ্যাকশনের অ্যাভারেজ হবে। তাহলে মানে মিনস অফ মিনসেস বা মিন স্কোর অফ ম্যানি মিন স্কোরস, এটা হচ্ছে আমাদের কথা আর কি। তাহলে ইউজার স্যাটিসফ্যাকশনের আন্ডারে থাকছে সিস্টেম কোয়ালিটি, আমরা প্রথমে এটার অ্যাভারেজ বের করব, এরপরে এই সবগুলোর অ্যাভারেজ বের, সেকশন 1, সেকশন 2, সেকশন 4 সবগুলোর অ্যাভারেজ বের করে আবার অ্যাভারেজ বের করে দেখবো যে তাহলে আলটিমেটলি ইউজার স্যাটিসফ্যাকশনের মিন স্কোরটা কত। এবং আমরা এটা বের করতে পারবো শুধুমাত্র এই কারণে যে আমরা সবগুলোকে সেম স্কেলে আমরা মেজার করেছি, সেম স্কেলে মেজার করেছি, এই জন্য আমরা এটা মেজার করতে পারবো। যদি আমরা স্ট্রংলি এগ্রি বা ডিসএগ্রি দিয়ে মেজার না করতাম তাহলে আমরা ইউজার স্যাটিসফ্যাকশনের সামারি বের করতে পারতাম না। আচ্ছা, আমরা আপাতত এতটুকু বুঝিয়ে নিই। এরপরে হচ্ছে পারসিভড এফিসিয়েন্সি। পারসিভড এফিসিয়েন্সি একইভাবে আমরা পারসিভড এফিসিয়েন্সিও বের করবো এবং ইউজার এঙ্গেজমেন্টও আমরা একইভাবে বের করেছি বা করবো আর কি। তাহলে আমরা ভেরিয়েবল গুলো কিভাবে আমরা বের করলাম সেটা আমরা দেখে গেলাম। মিনস অফ মিনসেস, অর্থাৎ হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে, মানে হচ্ছে অনেকগুলো গড়ের হচ্ছে আবার গড়। আচ্ছা, অনেকে আবার এটাকে সামেটেড স্কেলও বলে থাকে, সামেটেড স্কেল বলে থাকে, SUMMATED সামেটেড স্কেল বলে থাকে। আচ্ছা, এখন দুইটা বই আমি রেফার করতেছি আপনাদেরকে, SPSS সার্ভাইভাল ম্যানুয়াল বাই জুলি পালান্ট, আরেকটি হচ্ছে কোয়েশ্চেনিয়ার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই দুটি বই আপনাদের কি করতে হবে,
এই দুটি বই আপনাদেরকে পড়তে হবে আপাতত। এই কোশ্চেনিয়ার এবং এসপিএসএস এই যে খুব টেকনিক্যাল ব্যাপার, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এই দুটা বই একটু দেখতে হবে, সঙ্গে রাখতে হবে। আর রিসার্চ ডিজাইন আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমি কোশ্চেনিয়ার আপনাদেরকে এক্সপ্লেইন করলাম। এখন আমাকে দেখতে হবে এসপিএসএস ফাইলে আমি চলে আসলাম। এসপিএসএস ফাইলের পরে এখন আমাকে এটা ঘেটে বের করতে হবে যে অ্যাকচুয়ালি ওই এভারেজটা কোথায় লেখা আছে। ইউএস মিন মানে হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন, পিই পারসিভড এফিসিয়েন্সি মিন, আর একটা হচ্ছে ইউই মিন মানে হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট। তাহলে ইউএস মিন, ইউএস পিই মিন, আর হচ্ছে ইউই মিন। তাহলে আমরা অ্যানালাইজ, রিগ্রেশন, লিনিয়ার, স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে এসে ইউএস মিন, যেহেতু এটি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং ইন্ডিপেন্ডেন্ট, পারসিভড এঙ্গেজমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট ডিপেন্ডেন্ট। বাস আমরা কোনটি ডিপেন্ডেন্ট কোনটি ইন্ডিপেন্ডেন্ট সেটি আমরা সিলেক্ট করে ফেললাম। মেথড হচ্ছে এন্টার মেথড। এই মাল্টিপল রিগ্রেশনে এন্টার মেথড, স্টেপ ওয়াইজ, রিমুভ, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, এই 5টি মেথড রয়েছে মাল্টিপল রিগ্রেশনের মধ্যে। তো আমরা এন্টার মেথডে করব। এন্টার মেথড হচ্ছে যে সবগুলো ভেরিয়েবল একসাথে রান করা, সবগুলো ভেরিয়েবল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একসঙ্গে এন্টার করে তারপরে রান অ্যানালাইসিস রান করে, এটাকে এন্টার মেথড বলা হয়। স্ট্যাটিস্টিক্স এ ক্লিক করে আমরা দেখব মডেল ফিট, আর স্কয়ার চেঞ্জ, ডেসক্রিপটিভ, পার্ট এন্ড পার্শিয়াল, কোলিনিয়ারিটি, ডায়াগনস্টিক্স, এগুলোতে ক্লিক করে, এবং এগুলোর রেজাল্ট কিন্তু আপনি আর্টিকেলে পাবেন। আর স্কয়ার চেঞ্জ কত সেটা আর্টিকেলে রিপোর্ট করা হয়েছে, এস্টিমেট, তারপরে হচ্ছে এইগুলো সব পার্ট এন্ড পার্শিয়াল কোরিলেশন সব এখানে এক্সপ্লেন করা হয়েছে। কন্টিনিউ, প্লটস, প্লটসে এসে জেড প্রেডিক্টেড হচ্ছে এক্স আর জেড রেসিডুয়াল হচ্ছে ওয়াই করে আমরা হিস্টোগ্রামে ক্লিক করে আমরা কন্টিনিউ করব। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো মাল্টিভ্যারিয়েট, আচ্ছা এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা আপাতত কন্টিনিউ করলাম। সেভে এসে কখনো কখনো মাল্টিভ্যারিয়েট আউটলায়ার থাকতে পারে। সেক্ষেত্রে মাল্টিভ্যারিয়েট আউটলায়ার থাকলে তখন মাহালানোবিস এবং কুকস ডিস্টেন্স বের করতে হয়। মাহালানোবিস এবং কুকস ডিস্টেন্স বের করতে হবে। হয় আপাতত এইটুকু জেনে রাখেন, ডিটেলস আমাদের ওই জুলি পালান্টের বই থেকে শিখতে হবে। আমরা সেভে ক্লিক করে মাহালানোবিস কুকস এ ক্লিক করলাম, করে কন্টিনিউ দিলাম। অপশনস এ ক্লিক করলাম, এখানে কিছু নেই। স্টাইল, বুটস্ট্র্যাপ কিছু প্রয়োজন নেই, ওকে। আমি ফাইলটি ক্লোজ করি। কিভাবে অ্যানালাইসিস করলাম আপনাদেরকে আবার দেখাই। অ্যানালাইজ, লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, যা যা ছিল তাই থাকবে, শুধু জাস্ট আমি ওকে প্রেস করব। যেহেতু অনেকগুলো অ্যানালাইসিস একসঙ্গে রান করে, জন্য ওপেন হতে একটু সময় লাগে। প্রথমবার ওপেন হতে সময় লেগেছে, দ্বিতীয়বার ওপেন হতে আর সময় লাগেনি। আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, ভ্যারিয়েবলস এন্টার্ড, রিমুভড, এন্টার্ড মেথড, সবগুলো ভ্যারিয়েবল একসঙ্গে এন্টার করা হয়েছে। মডেল সামারি, অ্যানোভা। আচ্ছা, কোনটাতে ক্লিক করার কারণে কি হয়েছে সেটি আপনাদেরকে দেখাই। আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস পেয়েছি, অর্থাৎ এখানে কতগুলো ভেরিয়েবল ছিল, কতগুলো স্যাম্পল ছিল সেটা এখানে দেখাচ্ছে। কোরিলেশন অ্যানালাইসিস, অর্থাৎ তিনটি ভেরিয়েবলের মধ্যে আন্তঃসম্পর্ক কেমন ছিল, কারণ আন্তঃসম্পর্ক ব্যতীত রিগ্রেশন রান করা যায় না। মডেল সামারি, অ্যানোভা, কোএফিসিয়েন্টস, এরপর হচ্ছে কোলিনিয়ারিটি, ডায়াগনস্টিক্স। কোএফিসিয়েন্টস হচ্ছে যেটাকে আমরা বলি বেটা, অর্থাৎ আমরা যখন রিগ্রেশন বলছি অর্থাৎ একটার উপর আরেকটার ইম্প্যাক্ট কত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নির্ভরশীলতা বা এটার ইম্প্যাক্ট, ইফেক্ট কত, ইফেক্ট না এটাকে ইম্প্যাক্ট বলতে হবে, ওইটাকে বলে বেটা।
বেটা কোএফিসিয়েন্টস, তো যে সেটাকে বেটা বলা হচ্ছে, এটাকে বেটা চিহ্ন দিয়ে দেখানো হয়, সেই চিহ্নটা আপনার আর্টিকেলের মধ্যে পাবেন। কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স, কোলিনিয়ারিটি মানে হচ্ছে মাল্টিপল রিগ্রেশন রান করার একটি পূর্ব শর্ত হচ্ছে যে অতিমাত্রায় আন্তঃসম্পর্ক থাকবে না। অতিমাত্রায় আন্তঃসম্পর্ক থাকলে এই রেজাল্টের মধ্যে একটি যেটাকে বায়াসড রেজাল্ট বলা হয়, বায়াসড রেজাল্ট পাওয়া যায়। এই জন্য বায়াসড রেজাল্ট থেকে বাঁচার জন্য কোলিনিয়ারিটি যাচাই বাছাই করে করতে হয়। কোলিনিয়ারিটি, মাল্টি কোলিনিয়ারিটি বা কোলিনিয়ারিটি থাকতে পারবে না, এটা হচ্ছে শর্ত। তো কোলিনিয়ারিটি নাই সেটা বোঝানোর জন্য আমাদেরকে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স রিপোর্ট দেখাতে হয়। এর জন্য আমরা রান করেছি। এর জন্য আমরা রিগ্রেশন রান করার সময় চেক বক্সে আমরা চেক করেছি রেসিডুয়াল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমরা যে মাহালানোবিস ডিস্টেন্স এবং কুকস ডিস্টেন্স, এখানে দেখুন মাহাল ডিস্টেন্স এন্ড কুকস ডিস্টেন্স এখানে ডিটেইলসে বলা আছে। এটা অনেক সময় লাগবে এক্সপ্লেন করতে গেলে। অর্থাৎ যদি মাহালানোবিস ডিস্টেন্স একটি স্কোর বের হয়, সেই স্কোর থেকে দূরবর্তী স্কোর, অর্থাৎ মাহালানোবিস এর স্কোর থেকে দূরবর্তী স্কোরের সংখ্যাটাকে আমরা পরে ডিসকার্ড করতে হয় বা ডাটা সেট থেকে রিমুভ করে পুনরায় রান করার নিয়ম যদি পাওয়া যায়। একইভাবে কুকস ডিস্টেন্স, অর্থাৎ আদর্শ মান বা আইডিয়াল ভ্যালু থেকে কত লার্জ ভ্যালু আমাদের ডাটা সেটে রয়েছে। যদি অতিরিক্ত লার্জ ভ্যালু ডাটা সেটে থেকে থাকে তাহলে ডাটার মধ্যে একটি বায়াসনেস চলে আসে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানোভা। দেখি আমরা অ্যানোভা অ্যানালাইসিসটা করতে পারি কিনা। অ্যানোভা অ্যানালাইসিস করার আগে আমাদেরকে বুঝতে হবে যে কি অ্যানালাইসিস করব, সেটি আমরা আগে দেখে আসি আর্টিকেলটি পড়ে। আমরা আগের দুটি ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা অনেক কিছু দেখেছি। এখন আমরা রেজাল্টস সেকশনে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স নিয়ে আমরা কথা বলবো। অ্যানোভা রেজাল্টস রিপোর্ট। আচ্ছা, এই প্রথম লাইনটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ANOVA was conducted to examine the differences in user satisfaction। তাহলে একটি হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন এর মধ্যে তিনটি গ্রুপ, পারসিভড এফিসিয়েন্সির মধ্যে তিনটি গ্রুপ এবং ইউজার এনগেজমেন্টের মধ্যে তিনটি গ্রুপ। এই তিনটি গ্রুপে তিনটি গ্রুপ বলতে 18 থেকে 25, 26 থেকে 30 এবং 31 থেকে 60, এই তিনটি গ্রুপে তিনটি ভেরিয়েবলের মধ্যে কিরকম ডিফারেন্স রয়েছে। হোমোজেনিটি অফ ভেরিয়েন্স বলতে একটি কথা আছে, লেভেন্স টেস্ট ফর হোমোজেনিটি অফ ভেরিয়েন্স। হোমোজেনিটি অফ ভেরিয়েন্স মানে হচ্ছে তিনটি গ্রুপের মধ্যে যে ভেরিয়েন্স, সেই ভেরিয়েন্সটা কেমন। তিনটি গ্রুপ অর্থাৎ তিনটি এজ গ্রুপের মধ্যে ভেরিয়েশনটা কেমন। যেমন ধরুন আমি বললাম যে একটি ছাগল এবং একটি হাতির মধ্যে কি পার্থক্য। তাহলে হাতি এবং ছাগলের মধ্যে পার্থক্য করা যায় না, কারণ হাতির যে অবয়ব আর ছাগলের যে অবয়ব, দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা বলতে পারি যে একটি জলহস্তির অবয়ব এবং একটি হাতির অবয়বের মধ্যে কি পার্থক্য। তাহলে হোমোজেনাস, হাতি এবং জলহস্তি হোমোজেনাস, কিন্তু ছাগল এবং ভেড়া হচ্ছে হোমোজেনাস। তাহলে এই যে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স মানে হচ্ছে আমরা যে দুটির মধ্যে পার্থক্য দেখবো, এই দুটির মধ্যে দুটি কি হোমোজেনাস নাকি হেটেরোজেনাস সেটি। আচ্ছা, অ্যানোভা রেজাল্ট। আচ্ছা, আমরা মূল কনসেপ্ট আগে বুঝে নিলাম যে তিনটি ভেরিয়েবলের তিনটি গ্রুপ। চলুন আমরা এসপিএসএস এ আসলাম, অ্যানালাইজ, এরপরে হচ্ছে কম্পেয়ার মিনস এর নিচে ওয়ান ওয়ে অ্যানোভা। ওয়ান ওয়ে অ্যানোভাতে আসলে আমরা জানি যে একদম শেষের দিকে, ডাটা ফাইলের শেষের দিকে আমাদের তিনটি ছিল, ইউজার স্যাটিসফ্যাকশন মিন, পারসিভড এফিসিয়েন্সি মিন এবং হচ্ছে ইউজার এনগেজমেন্ট মিন। আর উপরের দিকে ডেমোগ্রাফিক ভেরিয়েবল ছিল এজ গ্রুপ। তাহলে আমরা এজ গ্রুপকে ফ্যাক্টরের মধ্যে নিয়ে আসলাম, এটা হচ্ছে ফ্যাক্টর, তিনটি এজ গ্রুপ। আর হচ্ছে ডিপেন্ডেন্ট লিস্টের মধ্যে আমরা নিয়ে আসলাম হচ্ছে তিনটি, ইউএস, ইউজার স্যাটিসফ্যাকশন, পারসিভড এনগেজমেন্ট এবং ইউজার এনগেজমেন্ট, পারসিভড এফিসিয়েন্সি, ইউজার এনগেজমেন্ট। এই তীর চিহ্নে ক্লিক করে আমরা ডান দিকে নিয়ে আসলাম। বাস, খুব বেশি কাজ নেই, প্রয়োজন নেই এগুলাতে। পোস্ট হকে, আচ্ছা, পোস্ট হকের মধ্যে আসলে আমরা কি করব সেটা আমরা আগে বলেছি।
আর্টিকেলের মধ্যে যাই, মেথড, ডাটা অ্যানালাইসিস টেকনিকের মধ্যে দেখেন আমরা বলেছিলাম টুকিজ পোস্ট হক টেস্ট বা ইভ্যালুয়েশনের মধ্যে টুকিজ এইচএসডি, টুকিজ এইচএসডি। তাহলে আমরা পোস্ট হকে ক্লিক করে টুকিজ এইচএসডি, টুকি ক্লিক করলাম, করে কন্টিনিউ। অপশনস, homogeneity of variance test, bootstrap দরকার নেই, ইফেক্ট সাইজ, ওকে। তাহলে এসপিএসএস দিয়ে অ্যানালাইসিস করা খুবই সহজ, কিন্তু এর আগে কিছু পড়াশোনা করে নিতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না, ডাটা কালেকশনও করতে হবে। এই হচ্ছে রেজাল্ট, অ্যানোভার রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। দেখবেন এই রেজাল্টই হচ্ছে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছি। আচ্ছা, এখন আমরা আবার আর্টিকেলে চলে আসলাম, আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। আমাদের রেজাল্ট, মাল্টিপল রিগ্রেশন এবং অ্যানোভা রেজাল্টস তো আপনাকে পড়তেই হবে, পড়বেন। হোমোজেন মাল্টিপল ওয়ান অ্যানোভা রেজাল্টস, the ANOVA results দেখবেন, পোস্ট হক অ্যানালাইসিস, ইফেক্ট সাইজ, ইন্টারপ্রিটেশন অফ অ্যানোভা, ডিসকাশনের মধ্যে দেখবেন পুরোপুরি ডিটেলসে পড়তে হবে, ইমপ্লিকেশন, কনক্লুশন, আর হচ্ছে রেফারেন্সের মধ্যে দেখেন যে অধিকাংশই হচ্ছে লেটেস্ট আর্টিকেল 22, 21, তারপরে হচ্ছে 18, মোটামুটি সবগুলোই, খুব বেশি পুরানো আর্টিকেল নাই। যদি সেটা খুব থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট না হয় তাহলে সে পুরানো আর্টিকেলের দিকে আমরা যাই নাই। আর কোয়েশ্চেনিয়ার দেয়া আছে, কোয়েশ্চেনিয়ারটি ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে আসি তাহলে আমরা যদি আর্টিকেলে, এই পিডিএফ আর্টিকেল আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা আছে। যদি আমরা একটু ব্যাকে যাই তাহলে দেখবো যে এই আর্টিকেলটি মোটামুটি হয়তো অনেকেই পড়েছে। ইভ্যালুয়েটিং ইউজার স্যাটিসফ্যাকশন আর্টিকেলটি হচ্ছে 16টি ডাউনলোড হয়েছে, 68টি পড়েছে। যদি আপনারা এটা বিভিন্ন জায়গায় শেয়ার করেন তাহলে হয়তো আরো বেশি মানুষ এটি পড়বে এবং বেনিফিটেড হবে।